হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 6 এ পড়ছো আজকে তাদেরকে আমি নিয়ে চলে এসেছি ভূগোল সাজেশন ফাইনাল পরীক্ষার জন্য। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের বলে দেবো ভূগোলের কোন কোন চ্যাপ্টার, কোন কোন জায়গাগুলো বা প্রশ্নগুলো ভালো করে দেখে গেলে অনায়াসে তোমরা ভূগোলের 70 পাবে ফাইনালে। হ্যাঁ, তোমাদের ফাইনাল পরীক্ষা 70-এর মধ্যেই হবে। তো তোমাদের সিলেবাসে কি কি রয়েছে দেখো, রয়েছে বায়ু দূষণ, শব্দ দূষণ, আমাদের দেশ ভারত পুরোটা, ঠিক আছে, আর রয়েছে মানচিত্র। এই কটা অধ্যায় তোমাদের ফাইনাল থাকবে। যদি কারো স্কুলে এক থেকে অন্য কোনো চ্যাপ্টার এক্সট্রা দেওয়া থাকে তো তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবে, আমি তোমাদের আলাদা করে ভিডিওতে দিয়ে দেবো। বাট আজকে তোমাদের কিন্তু আমি এই কটা চ্যাপ্টার থেকেই সাজেশন প্রশ্নগুলো দেবো। তো চলো শুরু করছি। প্রথমে রয়েছে বায়ু দূষণ। দেখো কি কি করবে। তোমাদের টেক্সট বুকটা খুলতে পারো, দেখবে নিচের দিকে রয়েছে এই চ্যাপ্টারের প্রথম পাতাতে রয়েছে বিষাক্ত বিভিন্ন প্রকার গ্যাস, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, রাসায়নিক পদার্থ, সীসা, ক্লোরোফ্লোরোকার্বন, যানবাহনের ধোঁয়া, ধূলিকণা, জৈব পদার্থ বাতাসে মিশলে বাতাস কিন্তু দূষিত হয়। তাহলে এগুলো সমস্ত কিছু কিন্তু দূষক, বায়ু দূষক বলতে পারো, বায়ু দূষক গ্যাস। ঠিক আছে, তো এই গ্যাসগুলোর নাম তোমার পড়ে রাখবে, পরীক্ষাতে কিন্তু এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে। এই বায়ু দূষণ চ্যাপ্টার থেকে দুটো বড় বড় প্রশ্ন থাকবে। বায়ু দূষণের কারণ, বায়ু দূষণের ফলাফল। ঠিক আছে, কি কারণ এই পয়েন্টগুলো ধরে ধরে লিখে দেবে 1-2 করে, আর কি ফলাফলগুলো হচ্ছে সেগুলো 1-2 করে লিখে দেবে। ঠিক আছে, বায়ু দূষণের কারণটা কি, কিভাবে বায়ু দূষণ হচ্ছে, সেটা তোমাদের বড় প্রশ্ন যদি পরীক্ষাতে আসে তোমাদের কিন্তু এইভাবে পয়েন্ট করে করে গুছিয়ে লিখতে হবে। ঠিক আছে, তারপর দেখো রয়েছে বায়ু দূষক কি কি। ঠিক আছে, কোনগুলোকে বায়ু দূষক বলা হয়, এটা কিন্তু 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। জাপানে যে ফুকুশিমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে যে বিস্ফোরণ হয়েছিল সেটা কত সালে হয়েছিল, শর্ট কোশ্চেনে আসবে। ঠিক আছে, তোমাদের আমি বইটা দেখাচ্ছি এই কারণেই যে বই থেকেই কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন দেবে, বইয়ের বাইরে থেকে কিছু দেবে না। তারপর দেখো বায়ু দূষণের ফলাফল হিসেবে প্রথমে রয়েছে ওজোন স্তর কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পড়বে। ঠিক আছে, তারপর দেখো রয়েছে অ্যাসিড বৃষ্টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো ভালো করে পড়লেই পরীক্ষাতে কিন্তু কমন পেয়ে যাবে বড় প্রশ্ন। ওজোন স্তরে দেখো রয়েছে সিএফসি গ্যাস, যার কারণে কিন্তু ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফুল ফর্ম ক্লোরোফ্লোরোকার্বন। এটাও কিন্তু শর্ট কোশ্চেনে আসবে, সিএফসির পুরো নাম কি। ঠিক আছে, অ্যাসিড বৃষ্টি কিভাবে হচ্ছে, গ্রিন হাউস এফেক্ট কি, আর রয়েছে বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো, বা কিভাবে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। ঠিক আছে, গ্রিন হাউস নামে যেটা রয়েছে গ্রিন হাউস এফেক্ট এবং গ্রিন হাউস, এই দুটো কিন্তু একটু আলাদা। গ্রিন হাউস ব্যাপারটা একটু পড়বে, শীতকালে কাছের ঘরে যেটা সবজি চাষ করা হয় তাকে বলা হয় গ্রিন হাউস। ঠিক আছে, এটা তোমাদের 2 নম্বর আসতে পারে, পড়ে রাখবে। আমি যে জায়গাগুলো দেখাচ্ছি বই থেকে সেইগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই তোমরা যে বা যারা ভিডিওটা দেখছো তো টেক্সট বুক খুলে এই জায়গাগুলো কিন্তু নোট করে রাখবে। এর পরের পাতা চলে এসো, এই বায়ু দূষণ কমাতে আমরা কি কি করতে পারি, অর্থাৎ বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার উপায়গুলো কি কি। এই যে পয়েন্ট গোল গোল করে দেখতে পাচ্ছ সেগুলো তোমাদের গল্পের মতো করে 1 2 3 4 করে লিখে দিতে হবে। ঠিক আছে, আর দেখো রয়েছে শর্ট কোয়েশ্চেন, আর্থ আওয়ার কি বা কবে হয়েছিল, আর্থ ডে কি কবে হয়েছিল। ঠিক আছে, এইটা পড়বে। ওকে, তো আশা করি বুঝতে পারলে। বায়ু দূষণ থেকেই জাস্ট যেটা আমি দেখালাম সেগুলো পড়ো, পরীক্ষাতে ওর মধ্যেই কমন পেয়ে যাবে। এক্সট্রা তোমাদের কোনো বইয়ের প্রশ্ন পড়া দরকার নেই। ঠিক আছে, এরপর চলে এসো শব্দ দূষণ। দেখো শব্দ দূষণ থেকে কি কি করবে। প্রথম পাতাতে দেখো রয়েছে ছোট্ট একটা গোলের মধ্যে শব্দের তীব্রতা মাপার একককে বলা হয় ডেসিবেল বা ডিবি, ছোট হাতের ডি ছোট হাতের বি। যে যন্ত্রের সাহায্যে তা মাপা হয় তাকে বলা হয় ডেসিবেল মিটার। আসবে পরীক্ষাতে, দেখে নাও ভালো করে। তার পরের পাতাতে একটা বক্সের মধ্যে দেখো রয়েছে শব্দ তীব্রতা, অর্থাৎ কোন শব্দের কতটা তীব্রতা সেটা ভালো করে এখানে দেওয়া রয়েছে, এটা একবার পড়ে নেবে। ঠিক আছে, এখানেও তাই একটাই প্রশ্ন, শব্দ দূষণের ফলে কি কি সমস্যা হতে পারে এবং এটি কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। ঠিক আছে, অর্থাৎ কিভাবে এটা কমানো সম্ভব সেটা জাস্ট গল্পের মতো করে পড়ে রাখবে। 5 থেকে 6টা লাইন তোমরা নিজেরাই বানিয়ে লিখে আসতে পারবে। এরপর চলে এসে যেটা বড় চ্যাপ্টার তোমাদের আমাদের দেশ ভারত, এখান থেকে কি পড়বে দেখে নাও। আমি যে জায়গাগুলো দেখাবো জাস্ট সেইগুলোই ভালো করে পড়বে, তাহলেই তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রত্যেকেই 70-এ 70 পেতে বাধ্য। দেখো প্রথম পাতায় রয়েছে উপসাগর কি উপদ্বীপ কি, এটা দাগিয়ে রাখো, মুখস্থ করে ফেলবে। তারপরের পাতাতে পাতা নম্বর 67 দেখো রয়েছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি, এটা শর্ট কোশ্চেনে আসবে, কন্যাকুমারিকা। ঠিক আছে, ভারতের বর্তমান রাজ্যের সংখ্যা কটি, কেন্দ্রশাসিত অঞ্চল সংখ্যা কটি, রাজধানীগত ভারত মানে রাজধানীটা কি। ঠিক আছে, কতগুলো স্বীকৃত ভাষা রয়েছে, সংযোগকারী ভাষা কোনটি, এগুলো সব শর্ট কোশ্চেনে আসবে। ঠিক আছে, প্রতিবেশী দেশ কটি ভারতের। ঠিক আছে, এইগুলো কিন্তু দেখবে। আচ্ছা, ডান দিকে চলে এসো, দেখো যেগুলো এখানে হাইলাইট করা, ভারতের বৃহত্তম রাজ্য, ক্ষুদ্রতম রাজ্য, জনবহুল রাজ্য, জনবিরল রাজ্য, মুখস্থ করবে। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে কটি ভাগে ভাগ করা যায়, 5টি ভাগে। সেই 5টি ভাগের নামগুলো কি কি মুখস্থ করবে। পাতা নম্বর 69-এ রয়েছে। পাতা নম্বর 71-এ দেখো রয়েছে
উত্তরে পার্বত্য অঞ্চলের বিভিন্ন বর্ণনা, তার মধ্যে যেটা হাইলাইট করা রয়েছে সেগুলো জোর দিয়ে পড়বে। পরীক্ষাতে কিন্তু এর মধ্যে শর্ট কোয়েশ্চেন আসবে। ডান দিকে দেখো বক্সের মধ্যে রয়েছে পর্বতশৃঙ্গ, পর্বতশ্রেণী, পর্বতগ্রন্থি, উপত্যকা, গিরিপথ আর রয়েছে হিমবাহ। এগুলো কিন্তু একবার পড়বে, 1 নম্বরের জন্য এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। এবং পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ যার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে। এদের উচ্চতা সমেত এগুলো মুখস্থ করবে, আসবে পরীক্ষাতে। তার পাশে বক্সের দিক ঠিক যেগুলো শর্ট কোয়েশ্চেন দেখছো এগুলো একবার দেখে রাখবে। হিমালয় কথার অর্থ পরীক্ষাতে বারবার আসে, পড়ে রাখবে। চলে এসো তার পরের পাতাতে, দুন কি, তরাই কি। ঠিক আছে, পড়বে। তার ঠিক নিচে চলে এসো যে উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চলে সেখানে প্রচুর মানুষ বসবাস কেন করে। ঠিক আছে, মানে গাঙ্গেয় দ্বীপে মানুষ কেন বসবাসটা বেশি করছে, বা নদী তীরবর্তী এলাকায় মানুষ কেন বসতি গড়ে তোলে। ঠিক আছে। উত্তর ভারতের সমভূমি অঞ্চল ভারতের প্রধান নদীর নাম কি? তোমরা প্রত্যেকেই জানো, গঙ্গা। এরপরে পাতা দেখা রয়েছে নদীদের নাম, নদী আর নদীর উৎস, মোহনা, পুরো নদীর বৈশিষ্ট্য সমেত সুন্দর করে দেওয়া রয়েছে। গঙ্গা নদীটা ভালো করে দেখবে, ব্রহ্মপুত্র নদীটাও দেখবে নদীর দৈর্ঘ্য সমেত। তোমাদের কিন্তু এই অধ্যায় থেকে মানচিত্র করতে দিতে পারে, তাই বাড়িতে প্র্যাকটিস করবে এই নদীগুলোর অবস্থান মানচিত্র নিয়ে এসে। ঠিক আছে। পরীক্ষাতে তোমাদের কিন্তু মানচিত্র থাকতে পারে। ভারতকে কেন নদীমাতৃক দেশ বলা হয়? সিন্ধু নদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা একবার মুখস্থ করবে। হাইলাইট করা জায়গাগুলো ভালো করে দেখবে, যেগুলো আমি হাইলাইট অলরেডি আগে থেকে করে রেখেছি। এই জায়গাগুলো থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। পাতা নম্বর চলে এসো 77-এ দেখো কয়াল কি, করবে। দ্বীপপুঞ্জ বলতে কি বোঝো? আমাদের দেশ ভারত যেটা রয়েছে তার অনেকগুলো পার্ট রয়েছে। তো এখন তোমরা রয়েছে ভারতের জলবায়ুতে। জলবায়ুতে কি কি করবে দেখে নাও। ভারতের জলবায়ু কিরকম তার উত্তর তোমরা এই পর্যন্ত পড়বে। মেঘালয়ের মৌসিনরাম যেমন পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান, তেমন রাজস্থানের থর মরুভূমি অন্যতম বৃষ্টিবিরল অঞ্চল। ঠিক আছে, এগুলো পড়বে। ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। কেন বলা হয়? ভারতে যে ঋতু বৈচিত্র্যগুলো রয়েছে, কোন সময় কোন ঋতু হয়, এটাও একবার পড়ে রাখবে। লু আদি টিকার জন্য ইম্পর্টেন্ট, কালবৈশাখী টিকার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে। তার পরের পাতা দেখো রয়েছে বৃষ্টির ছায় অঞ্চল বলতে কি বোঝো। এখান থেকে এই পর্যন্ত মুখস্থ করবে। ভারতের যে ঋতু বৈচিত্র্য, সেই ঋতু বৈচিত্র্যগুলো কিন্তু প্রত্যেকটাই ভারতে মানে তোমাকে ভালো করে পড়তে হবে। মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল বলতে কি বোঝো, পড়বে। পশ্চিমে ঝঞ্ঝাটা কোন সময় হচ্ছে, পড়ে রাখবে। ভারতে মৌসুমী বায়ুর প্রভাবটা কি, অর্থাৎ এই জলবায়ুটা আমাদের ভারতে রয়েছে, এর প্রভাব তো আমাদের কিছু রয়েছে, সেই প্রভাবটা কি। মাটির বিভিন্ন উপাদানগুলো কি কি, মাটির সৃষ্টি কিভাবে হয়, বিভিন্ন মাটি ও তাদের বৈশিষ্ট্য, পলি মাটি, কালো মাটি, লাল মাটি, ল্যাটেরাইট মাটি, মরু অঞ্চলের মাটি, পার্বত্য অঞ্চলের মাটি, এই বৈশিষ্ট্যগুলো পড়বে, বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তারপরে বড় প্রশ্ন, মাটি ক্ষয় হচ্ছে কিভাবে এবং মাটি সংরক্ষণ করব আমরা কিভাবে। ঠিক আছে, দেখে নাও কি কি ভাবে আমরা মাটি সংরক্ষণ করতে পারি, এই জায়গাটা ভালো করে মুখস্থ করুন। এরপরে হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ। কি কি স্বাভাবিক উদ্ভিদ ভারতে রয়েছে, তার মধ্যে দেখো রয়েছে প্রায় 5000 রকমের গাছ ভারতে রয়েছে। ঠিক আছে, সেই অনুযায়ী সেগুলোকে 5 ভাগে ভাগ করা যায়। তো যে প্রশ্নগুলো দেখছো, মানে যে জায়গাগুলো হাইলাইট করা দেখছো, প্রশ্ন নয়, হাইলাইট করা জায়গাগুলো, এই পুরোটা ভালো করে তোমরা কিন্তু দেখবে। বিভিন্ন স্বাভাবিক উদ্ভিদ ও তাদের প্রধান গাছ, গাছের বৈশিষ্ট্য পুরোটাই কিন্তু সুন্দর করে এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখে নিলে ভালো করে করবে। তারপরে পাতা রয়েছে অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝো, ইম্পর্টেন্ট, করবে। হাইলাইট করা জায়গাগুলো যেটা দেখতে পাচ্ছ সেই জায়গাগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন দেবে, এগুলি করো। তারপরের পাতায় বিভিন্ন ভেষজ উদ্ভিদ রয়েছে, সেই ভেষজ উদ্ভিদের যে গুণাগুণ এগুলো কিন্তু একবার পড়ে রাখবে। সর্পগন্ধা, সিংকোনা, নিম, বাসক, এগুলো কিন্তু একবার পড়বে, শর্ট কোশ্চেনে আসতে পারে, তাই এগুলো একবার দেখে রাখবে। পাতা নম্বর চলে আসুন 93 পাতাতে। বিশেষ কথাতে দেখো সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য, অভয়ারণ্য, জাতীয় উদ্যান এবং কত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়, করবে। এই জায়গাটা ভালো করে দেখবে, যে জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি। ভারত উৎপাদিত ফসলগুলো কি কি এবং বিশেষ পদ্ধতিতে যে চাষটা হয় যার নাম হচ্ছে ঝুম চাষ, সেটি বলতে কি বোঝো, করবে। সবুজ বিপ্লব বলতে কি বোঝো, দেখবে। ভারতের কৃষিকার্যের প্রয়োজনীয় উপাদানগুলো কি কি, এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছিল সব কৃষিকার্যের প্রয়োজনীয় উপাদান, এই উপাদানগুলো মুখস্থ করবে, বড় প্রশ্নে আসবে। ভারতের আদি জনগোষ্ঠী, পাতা নম্বর 99। দেখো এখানে বক্সের মধ্যে রয়েছে বিভিন্ন গোষ্ঠীর নাম, তাদের বৈশিষ্ট্য। তো এইটা ভালো করে তোমরা কিন্তু দেখবে, এখানে কিছুই বাদ দেওয়ার নেই। এই 3টে জায়গা ইম্পর্টেন্ট, স্বাধীনতা দিবস, গান্ধী জয়ন্তী, সাধারণতন্ত্র দিবস, করবে। ভারতের বিভিন্ন ধর্মীয় উৎসব, কাদের কি কি ধর্মীয় উৎসব রয়েছে, হিন্দু, ইসলাম,
খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ দেখবে। এর পরের চ্যাপ্টার রয়েছে মানচিত্র, দেখো কি কি করবে। মানচিত্র ক রকমের ও কি কি ইম্পর্টেন্ট দেখবে। গ্লোব কি, যে জায়গাগুলো হাইলাইট করা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট জায়গা, সেইগুলো ভালো করে দেখবে, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে। বারবার করে আমি একটা কথা বলছি এই কারণেই যে এগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে যেও। আমি চাই যে বা যারা প্রত্যেকে আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেকেই 70-70 ভূগোলে পাও, ঠিক আছে? পাবেই, এটাও গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি পড়ে যাও তো। মানচিত্র স্কেল বলতে কি বোঝো? ডান দিকে দেখো রয়েছে ছোট ছোট স্কেল মানচিত্র, বড় স্কেল মানচিত্র, এদের বৈশিষ্ট্য সমেত এগুলো পড়বে। 2 নম্বরের জন্য এগুলো ইম্পর্টেন্ট। ওকে, যেইগুলো ইম্পর্টেন্ট হাইলাইট করা সেগুলোই ভালো করে করবে। ওকে, মানচিত্র দূরত্ব দেওয়া থাকলে, বাস্তব দূরত্ব দেওয়া থাকলে স্কেল বার করার যে নিয়ম এখানে সুন্দর করে ছকে দেওয়া রয়েছে এটা করবে। কোন স্থানে সঠিক দূরত্ব বা সঠিক অবস্থান নির্ণয়ের জন্য দূরত্ব দিক দুটোই কিন্তু অপরিহার্য। তো ডিরেকশনটা দেখবে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, ঠিক আছে? প্রচলিত বা প্রথাগত প্রতীক চিহ্ন কাকে বলা হয় করবে। নিচে চলে এসো, মানচিত্রের যে অপরিহার্য উপাদান সেগুলো কি কি। তো এই হলো তোমাদের পুরো ফাইনাল সাজেশন। আর একটা কথা সাজেশন করব, ভারতের মানচিত্র এনে ভারতের মানচিত্রতে প্র্যাকটিস করবে, ভারতের নদ নদী, ভারতের ভূপ্রকৃতি, ঠিক আছে? কোথায় ভারতের যে সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে সেই জায়গাটা আমি তোমাদের আর একটা শর্ট ভিডিও করে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো যে কোনগুলো মানচিত্রে বা ম্যাপ পয়েন্টিংয়ে প্র্যাকটিস করবে, সেটা আলাদা আলাদা শর্ট করে তোমাদের আমি দিয়ে দেবো, ঠিক আছে? তাও তোমাদের বলে রাখলাম ম্যাপ পয়েন্টে তোমাদের কিন্তু আসতে পারে, যেহেতু আমাদের দেশ ভারত তোমাদের ফাইনালি সিলেবাসে রয়েছে তার জন্য, ঠিক আছে? তাহলে আজকে তোমাদের পুরো থিওরিটা আমি দিয়ে দিলাম, এগুলো ভালো করে পড়তে শুরু করে দাও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও, এটাই তোমাদের কাছে আমার আবদার। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো।